ইনোভেশন বা উদ্ভাবন শব্দটা আমরা সবাই ব্যবহার করি, কিন্তু এর আসল মানেটা কি? কোনো পুরনো জিনিসকে আরেকটু ভালো করে তোলা, নাকি এমন কিছু তৈরি করা যা আগে কেউ ভাবতেও পারেনি? আজ আমরা পিটার থিয়েলের 0 to 1 ধারণাটা নিয়ে কথা বলবো, মানে একেবারে শূন্য থেকে কিভাবে একে পৌঁছানো যায় সেই গল্পটা শুনব। এই কথাটা একবার ভাবুন তো। থিয়েল আসলে বলতে চাইছেন সাফল্যের কোনো কপি পেস্ট ফর্মুলা নেই। বিল গেটসকে নকল করে কেউই পরের বিল গেটস হতে পারবে না। তাহলে উপায় কি? উপায় হলো এমন কিছু তৈরি করা যা একেবারে নতুন, যা আগে কেউ করেনি। আচ্ছা, তাহলে চলুন এই 0 to 1 ব্যাপারটার গভীরে যাওয়া যাক। এই পুরো দর্শনের কেন্দ্রবিন্দুতে কিন্তু একটাই জিনিস আছে, নকল করা আর নতুন কিছু তৈরি করার মধ্যে যে আকাশ-পাতাল পার্থক্য সেটা বোঝা। এখানে দুটো পথের ছবি দেখা যাচ্ছে, তাই না? বাঁদিকে যেটা দেখছেন সেটা হলো 1 থেকে 100-তে যাওয়া, মানে ধরুন একটা টাইপরাইটারকে কপি করে আরও অনেকগুলো বানানো। আর ডানদিকে যে রকেটটা দেখছেন ওটা হলো 0 থেকে 1-এ যাওয়া, মানে টাইপরাইটারের বদলে একেবারে নতুন কিছু, একটা ওয়ার্ড প্রসেসর তৈরি করে ফেলা। একটা হলো নকল আর একটা হলো সৃষ্টি। এখন একটা বেশ মজার, মানে একেবারে উল্টো একটা আইডিয়া নিয়ে কথা বলা যাক। আমাদের তো সবসময় শেখানো হয় প্রতিযোগিতা ভালো, কিন্তু থিয়েল বলছেন একটা স্টার্টআপের আসল লক্ষ্য হওয়া উচিত মনোপলি বা একচেটিয়া আধিপত্য তৈরি করা, প্রতিযোগিতার নয়। কেন? আমাদের তো ছোটবেলা থেকেই শেখানো হয়, তাই না, যে কম্পিটিশন ভালো। কিন্তু থিয়েলের মতে এই কম্পিটিশন আসলে একটা ফাঁদ। যখন অনেকগুলো কোম্পানি একই জিনিস নিয়ে একে অপরের সাথে লড়াই করে, তখন তাদের লাভ তো কমেই, সাথে সাথে তাদের আসল মূল্য কমে যায়। মানে অনেক বেশি প্রতিযোগিতা আসলে ব্যর্থতার লক্ষণ, সাফল্যের নয়। আর এই কথাটা পুরো ব্যাপারটাকে পরিষ্কার করে দেয়। প্রত্যেকটা সফল কোম্পানি নিজের জন্য একটা আলাদা জায়গা তৈরি করে, যেখানে তার কোনো প্রতিযোগী নেই। তারা একটা ইউনিক সমস্যার সমাধান করে, মনোপলি তৈরি করে। আর যারা ব্যর্থ হয় তারা সবাই ওই একই প্রতিযোগিতার ভিড়ে হারিয়ে যায়। তো এই থিওরিটা তো শুনলাম, কিন্তু বাস্তবে এর কোনো উদাহরণ আছে কি? অবশ্যই আছে। চলুন গত দশকের সবচেয়ে ইন্টারেস্টিং 0 to 1 ইনোভেশনসগুলোর একটার দিকে তাকানো যাক, বিটকয়েন। দেখুন, বিটকয়েন কিন্তু আকাশ থেকে পড়েনি। এর আগে ডিজিটাল টাকা বানানোর অনেক চেষ্টা হয়েছে। এই টাইমলাইনটা দেখলে মনে হবে এটা ডিজিটাল মুদ্রার এক কবরস্থান। ডিজিক্যাশ, বিমানি, বেটগোল্ড সবাই চেষ্টা করেছে, কিন্তু কেউই আসল সমস্যাগুলোর সমাধান করতে পারেনি। সবাই ফেল করেছে। তাহলে সাতোশি নাকামোটোর ম্যাজিকটা কি ছিল? তিনি কিন্তু কোনো নতুন টেকনোলজি আবিষ্কার করেননি। তিনি ছিলেন একজন অসাধারণ শেফের মতো, যিনি পুরনো পরিচিত মশলা যেমন ক্রিপ্টোগ্রাফি, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এগুলোকে এমনভাবে মিশিয়েছেন যে একটা একেবারে নতুন ডিশ তৈরি হয়ে গেছে। পুরনো জিনিসের এই নতুন মিশ্রণকেই বলে কম্বিনেটোরিয়াল ইভলিউশন। কিন্তু শুধু ভালো আইডিয়া থাকলেই তো হয় না, তাই না? একটা অখ্যাত হোয়াইট পেপার থেকে এটা বিলিয়ন ডলারের একটা নেটওয়ার্ক হলো কিভাবে? এর পেছনে একটা ইঞ্জিন কাজ করেছে। এর উত্তরটা লুকিয়ে আছে এর ডিজাইনের ভেতরেই। একটা অটোমেটিক ইঞ্জিনের মতো, যা নিজে থেকেই চলতে থাকে। এই যে স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটাই হলো বিটকয়েনের সেই সিক্রেট সস। এটাকে বলে টেকনো ইকোনমিক ফিডব্যাক লুপ। সহজ কথা, এখানে টেকনোলজি আর টাকা একে অপরকে ক্রমাগত শক্তিশালী করতে থাকে। চলুন দেখি কিভাবে এটা কাজ করে। দেখুন, চক্রটা শুরু হয় দাম বাড়া দিয়ে। দাম বাড়লে সবার চোখে পড়ে, ফলে আরও মানুষ আগ্রহী হয়। বেশি মানুষ মানে চাহিদা বেশি, আর চাহিদা বাড়লে মাইনাররা আরও বেশি কম্পিউটিং পাওয়ার যোগ করে, নেটওয়ার্কে আরও সিকিউর করে তোলে। আর নেটওয়ার্ক যত নিরাপদ হয়, এর ওপর ভরসা তত বাড়ে এবং দাম আবার বাড়তে শুরু করে। দেখেছেন, পুরো ব্যাপারটা একটা অটোমেটিক চাকার মতো ঘুরতেই থাকে। এখন এই চক্রের একটা ইন্টারেস্টিং সাইড এফেক্ট আছে, বাবল বা বুদবুদ। আমরা তো বাবল শুনলেই ভয় পাই, তাই না? কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এই বাবলগুলোই ছিল এর বেড়ে ওঠার জন্য জরুরি জ্বালানি। এই চার্টটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বিটকয়েনের ইতিহাসটাই হলো একের পর এক বাবল দিয়ে তৈরি, আর প্রত্যেকটা বাবল আগেরটার চেয়েও বড়। প্রত্যেকটা হাইপ সাইকেল বা উন্মাদনার সময় সিস্টেমের মধ্যে প্রচুর টাকা আর নতুন নতুন আইডিয়া ঢুকেছে, যা পুরো ইকোসিস্টেমটাকে গড়ে তুলেছে। আর এই এইচওডি ওয়েস চার্টটা আরও মজার। হোডল কথাটা এসেছে হোল্ড অন ফর ডিয়ার লাইফ থেকে।
মানে যারা দাম পড়ে গেলেও কয়েন বিক্রি করে না। এই চার্ট দেখাচ্ছে প্রত্যেকটা বাবলের পর একদল নতুন এবং একনিষ্ঠ সমর্থক তৈরি হয়েছে, যারা সিস্টেমটার উপর বিশ্বাস রেখেছে। মানে বাবলগুলো শুধু টাকা আনেনি, মানুষও এনেছে, একটা কমিউনিটি তৈরি করেছে। আচ্ছা, বিটকয়েনের এই গল্প থেকে আমরা কি শিখতে পারি? পিটার থিয়েল কিন্তু এই পুরো ব্যাপারটাকে একটা ফর্মুলা মতো করে সাজিয়েছেন, একটা প্লেবুক। চলুন সে ফর্মুলাটা দেখে নেওয়া যাক, যা দিয়ে যে কেউ মনোপলি তৈরি করার চেষ্টা করতে পারে। থিয়েলের প্লেবুকটা বেশ সহজ। প্রথম ধাপ, খুব ছোট একটা মার্কেট দিয়ে শুরু করুন এবং সেখানে সেরা হয়ে উঠুন। দ্বিতীয় ধাপ, ওই ছোট মার্কেটটা দখল করার পর আস্তে আস্তে আশপাশের মার্কেটে ছড়িয়ে পড়ুন। তৃতীয় ধাপ, শুধু চলতি হাওয়ায় গা ভাসাবেন না, এমন একটা নতুন মার্কেট তৈরি করুন যার নেতা আপনি নিজেই। আর সবশেষে মনে রাখতে হবে, সবার আগে মার্কেটে আসাই বড় কথা নয়, বড় কথা হলো এমনভাবে আসা যাতে আপনার পর আর কেউ সেই জায়গাটা নিতে না পারে। তাহলে দিনের শেষে ইনোভেশন মানে কি দাঁড়ালো? এর মানে হলো এমন কিছু দেখতে পাওয়া, এমন একটা সত্যি জানা যা আর কেউ দেখতে পাচ্ছে না বা বিশ্বাস করছে না। প্রত্যেকটা বড় কোম্পানির পেছনেই নাকি একটা গোপন সত্যি লুকিয়ে থাকে, এমন একটা আইডিয়া যা প্রথমে হয়তো আর কেউই বিশ্বাস করেনি। পৃথিবী সম্পর্কে এমন একটা গোপন কথা জানা যা সবার চোখের আড়ালে ছিল। সুতরাং মূল কথা হলো, সত্যিকারের ভ্যালু তৈরি করা মানে অন্যদের সাথে আরও জোরে দৌড়ানো নয়। এর মানে হলো এমন একটা নতুন পথ তৈরি করা যেখানে আগে কোনো রাস্তাই ছিল না। 0 থেকে 1-এ যাওয়াই হলো আসল অগ্রগতি। তাহলে এখন প্রশ্ন হলো, আপনাদের 0 to 1 আইডিয়া কোনটি? এমন কোনো গোপন সত্যিটা আপনারা জানেন যা অন্যেরা এখনও দেখতে পায়নি? এর উত্তরটাই হয়তো ভবিষ্যতের সবচেয়ে বড় পরিবর্তনটা নিয়ে আসতে পারে।